ডিয়ার ভিউয়ার্স, আজকে ইরান এবং আমেরিকার যুদ্ধের ফলে আমেরিকার সাথে অ্যাকচুয়ালি চীনের কি সম্পর্ক দাঁড়ালো সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। আলোচনাটা এখানেই থাকবে, শেষের দিকে হয়তো একটু ভিন্ন কথা বলবো। প্রথমত, নেভাল ব্লকেডের ফলে চায়না সমস্যা হচ্ছে। প্রথমত চায়নার সমস্যা হচ্ছে শিল্পক্ষেত্রে। আপনারা জানেন সম্মানিত ভিউয়ার্স, চায়না একটি শিল্প নির্ভর দেশ এবং চায়নার শিল্প কারখানার যে উৎপাদন সেটা কিন্তু তেলের উপর নির্ভর করে। তারপরে নির্ভর করে সেটা হলো চীনের যে অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষি। এইগুলো আসলেই চায়না এখন সমস্যা ভোগ করছে বা সমস্যার মধ্যে চায়নার অতিক্রান্ত হচ্ছে চায়নার শিল্প এবং চায়নার কৃষি। এখন প্রবলেম হলো এই যে নেভাল ব্লকেডটা সবাই মনে করেন, যারা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক রাজনীতি যারা বোঝেন এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক যারা বোঝেন এবং জিও পলিটিক্স ভূ রাজনীতি যারা বোঝেন, তারা কিন্তু একটি কথা এক বাক্যে বলেন যে আসলে এই যে নেভাল ব্লকেড আর তথাকথিত নৌ অবরোধ আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের, সেটা কিন্তু শুধু ইরানের বিরুদ্ধে না। এই জায়গায় বুঝতে হবে চায়নাও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের এই নৌ অবরোধের টার্গেট। চায়না কিন্তু এটা ভালো করে বুঝেছে এবং সেই ক্ষেত্রে চায়না পরিষ্কার করেছে এবং অবস্থান পরিষ্কার করে বলেছে যে নৌ অবরোধ যদি চলতে থাকে তাহলে চায়নাকে কয়েকটি দিকে নজর দিতে হবে, অর্থাৎ কয়েকটি পদক্ষেপ নিতে হবে। এই পদক্ষেপগুলো আমেরিকার বিরুদ্ধে যাবে। প্রথমত আমি যেটা আলোচনা করব সেটা হলো মিলিটারি স্ট্যাপ, অর্থাৎ সামরিক পদক্ষেপ। চায়না প্রথমেই বলে দিয়েছে যে প্রয়োজনে আরব সাগরে অর্থাৎ পার্সিয়ান গালফে চায়না যুদ্ধজাহাজ মোতায়েন করবে এবং মিলিটারি ডেপ্লয় করবে, অর্থাৎ সামরিক বাহিনী নিয়োগ দেবে চায়না। কারণ একটা ডেটারেন্সের দরকার, পাওয়ার ডেটারেন্স। যে কোনোভাবেই আমেরিকাকে বাধ্য করতে হবে যাতে আমেরিকা এই নেভাল ব্লকেড বা নৌ অবরোধটা প্রত্যাহার করে নেয়। এইটা হলো মিলিটারি মেজার এবং এই কথাগুলো খুব স্পষ্ট করে বলেছেন প্রফেসর জিয়াংয়ের বক্তব্যটাই আমি এখানে স্পষ্ট করে তুলে ধরার চেষ্টা করছি। এইটা হলো চায়নার সামরিক পদক্ষেপ। এইবার আসেন বাণিজ্যিকভাবে চায়না কী পদক্ষেপ নেবে আমেরিকার প্রতি। প্রথমত যে রিটালিয়েটিং ট্রেড অ্যাকশানে যাবে, অর্থাৎ চায়নার বাণিজ্য, চায়নার অর্থনীতি, চায়নার শিল্প কারখানা এবং চায়নার কৃষিকে একেবারে ধ্বংস বা একদম নিচে নামিয়ে ফেলার জন্য আমেরিকা যে পদক্ষেপ নিচ্ছে তার প্রতি উত্তরে কী ব্যবস্থায় চীন যাবে। প্রথমত চায়না বলেছে তার সাপ্লাই চেইন এটাকে ওয়েপনাইজ করবে। চায়নার যে সাপ্লাই চেইন আছে, অর্থাৎ বিভিন্ন গুডসের যে সাপ্লাই করা হয় একটার পর একটা এবং সেই সাপ্লাই চেইনের অন্তর্গত কিন্তু এই সাপ্লাই চেইন থেকে আমেরিকাও উপকৃত হয়, কারণ অনেক পণ্য সামগ্রী আমেরিকা এই সাপ্লাই চেইন থেকে অর্থাৎ চীনের এই সরবরাহ থেকে নিয়ে নেয়। এই হলো একটি। আরেকটি হলো চায়না যেটা করতে চাচ্ছে এটা হলো ইকোনমিক রিটেলিয়েশন, এটা মিনারেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। চায়না কিন্তু আমেরিকাকে মিনারেল দেয়। তো মিনারেল রিসোর্স যেটা খনিজ উপাদান, এইটা আমেরিকা চীন থেকে নেয় এবং এইটা দিয়ে আমেরিকা তার নিজের শিল্প কারখানা এবং প্রোডাকশনের চেইন মেনটেন করে, অর্থাৎ উৎপাদনের ব্যবস্থাকে অব্যাহত রাখে। এখন মিনারেল বলতে কি, এই মিনারেলগুলো আসলে আমেরিকার দুটো জিনিস বুঝতে হবে। শিল্প কারখানার সবচেয়ে সমৃদ্ধ একটি হলো গাড়ি আর একটি হলো অস্ত্র। এই দুটোর জন্যই কিন্তু চায়নার মিনারেল দরকার হয়। সুতরাং চায়না বলেছে যে আমরা আর আমেরিকাকে এই মিনারেল সরবরাহ করব না, অর্থাৎ এইটাও সাপ্লাই চেইনের অন্তর্গত। এইটাও ওয়েপনাইজ করবে, অর্থাৎ এটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। আর আমেরিকাও তার কিছু এগ্রিকালচারাল প্রোডাকশনের জন্য
চায়নার উপর নির্ভর করে বিভিন্নভাবে বিভিন্ন এলিমেন্টের জন্য চায়নার সেই জায়গায়ও কনস্ট্রেইন পলিসি, অর্থাৎ চায়নাও কনস্ট্রেন্ট পলিসি বলতে চায়না ওই সাপ্লাইগুলো আমেরিকাকে কনফার্ম করবে না। কারণ চায়নার যে অর্থনীতি, আজকে চায়না যে শক্তিশালী অর্থনীতির ভিতের উপর দাঁড়িয়ে আছে, এই চায়নার এই অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে চায়নার 40 বছর সময় লেগেছে। 40টি বছর চায়না অক্লান্ত পরিশ্রম করে, সাংস্কৃতিক বিপ্লব করে, রাজনৈতিক বিপ্লবের মাধ্যমে, সামাজিক বিপ্লবের মাধ্যমে এই চায়না তার অর্থনীতির আজকের যে চেহারাটা সেটা অর্জন করেছে, অত্যন্ত শক্তিশালী, যা পৃথিবীতে একেবারে অত্যন্ত শক্তিশালী অর্থনীতি। সেইটা তো এই 40 বছরের সাধনায় চায়নার যে অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে সেটা তো চায়না কখনোই নষ্ট হতে দেবে না। এটা হলো সবচেয়ে বড় কথা। আর এইখানে আরেকটি জায়গায় আমি বলবো, আরেকটি জিনিস করবে, এটা মিলিটারি মেজারের পর্যায়ে পড়ে। চায়না পরিষ্কার করে আমেরিকাকে রাখ ঢাক না রেখে বলেছে যে চায়না এখন থেকে ইরানকে সর্বত সামরিক সরঞ্জাম দেবে। সেখানে রাডার আছে, সেখানে ইন্টেলিজেন্স আছে, তারপরে সেখানে স্যাটেলাইট আছে, সেইখানে বিমান আছে, সেইখানে ইফ নেসেসারি যুদ্ধজাহাজ আছে। সুতরাং সামরিক সরঞ্জাম এখন থেকে কোনো রকম রাগডাক না করে ঘোষণার মাধ্যমে চায়না ইরানকে দিতে থাকবে, যাতে যুদ্ধটা চায়না আমেরিকার সাথে যুদ্ধ ইরান অনেক দিন চালিয়ে যেতে পারে। একটা টার্গেট আছে, সামনের ইলেকশন, আমেরিকার সেনেট নির্বাচন আছে, এটাও লক্ষ্য রাখতে হবে। এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা এবং ক্ষমতার যে দাপট, এটা একটা নির্দিষ্ট সময়েই থাকবে, এরপরে এটা কমে যাবে এতদিন পর্যন্ত, যাতে এই ততদিন পর্যন্ত চায়না তার যুদ্ধ যাতে শক্তিশালী অবস্থানে থেকে আমেরিকার বিরুদ্ধে করে যেতে পারে, চায়না সকল কিছু এই সাপ্লাই দিবে এই ক্ষেত্রে। আর আরেকটি হলো সবচেয়ে বড় কথা, ডোনাল্ড ট্রাম্পের আরেকটি খুব ইরিটেশন হয়েছে, অর্থাৎ যন্ত্রণার কারণ হয়েছে ডোনাল্ড ট্রাম্পের। সেটা হলো, আপনারা জানেন যে আব্বাস আরাকচি তিনি মস্কোতে গেছেন এবং পুতিনের সাথে তাঁর যে বৈঠকটি হয়েছে এটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প এই ফলপ্রসূ বৈঠককে একটা চ্যালেঞ্জ হিসাবে দেখছেন। এবং গতকাল ডোনাল্ড ট্রাম্প খুব চিৎকার করেই বলছিলেন যে তিনি বুঝতে পেরেছেন যে রাশিয়া রাগঢাক না করেই ইরানের পক্ষে দাঁড়িয়েছে। এটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক, এটা তো না বোঝার কোনো কারণ নাই। কারণ আমেরিকা যেদিকে যাবে রাশিয়া তার বিরুদ্ধে যাবে, এটা ঐতিহাসিক সত্য এবং এইটা রাশিয়ার ট্রেডিশনাল অবস্থান, অর্থাৎ গতানুগতিক ঐতিহাসিক অবস্থান, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এটা খুবই পরিষ্কার। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে আরেকটি বলয় তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে, কারেক্ট। আমরাও তো বলি যে আব্বাস আরাকচি আসলে যে সফরটা করেছে, ইসলামাবাদে করেছে, ওমানের মাস্কাটে করেছে এবং পিটার্সবুর্গে করেছে রাশিয়ার, সেটার এই কূটনৈতিক সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কূটনৈতিক সফর ইতিহাসে লেখা থাকবে। কেমন করে লেখা থাকবে? যে এই সফরের মাধ্যমে একটি নতুন বিশ্ব বলয় তৈরি হয়েছে, রূপরেখা তৈরি হয়েছে, এটা অচিরেই বাস্তবায়িত হবে এবং তখন আমেরিকা বড় ধরনের সমস্যায় পড়বে। সবচেয়ে বড় কথা হলো, এই আগে আমেরিকার যে অবস্থানটি ছিল এখন কিন্তু আমেরিকার সে অবস্থান নেই। আমেরিকার ঘনিষ্ঠজনরা আমেরিকা থেকে অনেক দূরে, বলতে গেলে একমাত্র ইসরায়েল ছাড়া আমেরিকার পক্ষে তো আমি কাউকেই দেখছি না। আবারও বলছি, ইরান একটি নৈতিক যুদ্ধ করছে আর আমেরিকা এবং ইসরায়েল করছে একটি অনৈতিক যুদ্ধ। তাই সারা পৃথিবী কিন্তু নৈতিকভাবে ইরানকেই সমর্থন করছে। আমি সর্বশেষে একটি কথা বলবো, একজন নাওয়াল আল সাওয়াদাই একজন ভদ্র মহিলা, একজন সমাজকর্মী এবং তিনি মানুষের মানবাধিকার নিয়ে কথা বলেন। তিনি মিশরের একজন সমাজকর্মী এবং তিনি একটি কথা বলেছেন যে এই পৃথিবী বড় আজব। এই পৃথিবীতে দেখলাম যে সকল দেশ অন্য দেশের উপর আক্রমণ করে, অন্যের ভূমি দখল করে
এবং নিজের শক্তিমত্তা জাহির করে পৃথিবীতে সবসময় অশান্তি তৈরি করে রাখে, সেই দেশের লোকরা অনেক সময় নোবেল পুরস্কার পায়। উনি এইখানে ওবামার কথাও বলেছেন যে ওবামা কোন শান্তির জন্য নোবেল পুরস্কার পেল, ওবামা কি শান্তি প্রতিষ্ঠিত করলো। তাইলে এইখানে যেখানে এখন পর্যন্ত নেতানিয়াহুকে বিশ্বের কোনো দেশেই তো আসলে জোরালোভাবে বলেনি যেন তাকে আন্তর্জাতিক আদালতে হাজির করানো হয়। আমেরিকা ইচ্ছা করলে পারে, আমেরিকার সিভিল সোসাইটি ইচ্ছা করলে পারে, তারা আন্দোলন গড়ে তুলতে পারে। আমেরিকার বেশ কয়েকজন প্রেসিডেন্ট এখনও জীবিত আছেন। আমার জানা মতে বুশ 2 অর্থাৎ জুনিয়র বুশ জীবিত আছে, ক্লিন্টন জীবিত আছে, ওবামা জীবিত আছে, কিন্তু জো বাইডেন জীবিত আছে। কই তারা কি একবারও বলেছে যে নেতানিয়াহু যা করছে তা কিন্তু গণহত্যা, তাকে গণহত্যার দায়ে অলরেডি আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত নেতানিয়াহু, তাই তাকে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করা উচিত। সেই ব্যবস্থা তো করা হয় নাই, অথচ তারা কেউ কেউ নোবেল পুরস্কারও পেয়েছেন। সুতরাং আমার মনে হয় উনি যেটা বলেছেন নওয়াল আল সাওয়াদাই, উনি কিন্তু সত্যিকার অর্থে এই কথাটা বলেছেন। বিশ্বের প্রত্যেক বিবেকবান মানুষই কিন্তু আজকাল এই কথাগুলো বলে। সুতরাং আমি আমেরিকার সুশীল সমাজের প্রতি একটি আবেদন রাখব যে নেতানিয়াহুর বিরুদ্ধে যাতে তারা দাঁড়ায়। আপনারা এটা অবাক হওয়ার বিষয় নয় যে আমেরিকাতে অনেক ইহুদি বসবাস করে, অনেক জু বসবাস করে, তারাও কিন্তু নেতানিয়াহুকে সমর্থন করে না। নেতানিয়াহুর এই অমানবিক হত্যাকাণ্ড, এই জেনোসাইড গণহত্যা, যেটা 70,000 লোক মারা গেল ইয়েতে গাজায়, সেটার কিন্তু অনেক ইহুদিরাও কিন্তু এটার বিরোধিতা করে। তো সেটা তো এখানে আবু সালেম নামে একজন ইরাকের ইহুদি বলেছেন যে ইসরায়েলকে, উনি একজন ইহুদি, ইসরায়েলকে আমেরিকা কিচ্ছু বলে না। কই ইরান তো এনপিটিতে স্বাক্ষর করেছে, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, তো ইরান স্বাক্ষর করেছে, কিন্তু কই ইসরায়েল কি স্বাক্ষর করেছে? আমেরিকা কি কোনো রকম পদক্ষেপ নিয়েছে ইসরায়েলকে এনপিটিতে স্বাক্ষর করাতে? নেয়নি। ইসরায়েলকে সকল প্রিভিলেজ দিচ্ছে। তবে সামনের দিনগুলো নেতানিয়াহুর ভালো হবে না। দুইজন প্রাক্তন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দাঁড়িয়েছে, এর মধ্যে নাফতালি বেনেট, তার নামটাই বেশি আসছে, এবং নেতানিয়াহুর বিরুদ্ধে তিনি নির্বাচনে যাবেন, এবং আগামী নির্বাচনে হয়তো নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী থাকবেন না। তখন তার বিরুদ্ধে যে অভিযোগগুলো জমা হয়েছে সেইগুলোর একটার পর একটার অ্যাকশন হবে। সে অনুযায়ী নেতানিয়াহুর ভাগ্য কিন্তু এখন যেইভাবে চলছে সেরকম থাকবে না। হয়তো আমরা তাকে আন্তর্জাতিক বিচারালয়ের কাঠগড়ায়ও দেখতে পারি। এরকম ঘটনা ঘটে, বসনিয়া হার্জেগোভিনাতে ঘটনা ঘটেছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে জেলে নেওয়া হয়েছে, রাদোভান কারাজিতের মতো নেতাকে জেলে নেওয়া হয়েছে। সেগুলো কিন্তু স্লাদুবিন মিলোসেভিচকে আদালতে হাজির করিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে। এগুলো কিন্তু একেবারে যে নাই দৃষ্টান্ত বিচারের তা কিন্তু নয়। আমি তো মনে করি নেতানিয়াহুকে একদিন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধন্যবাদ ভিউয়ার্স, ধন্যবাদ, ভালো থাকবেন।